আসসালামু আলাইকুম। কাস্টমস অ্যাক্টের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন। আমি সিএ প্রফেশনাল লেভেলে আছি এবং এ পর্যন্ত আমি 13টা সাবজেক্ট পাশ করছি। তো আমাদের এই যে লেকচারগুলো সেগুলো ভ্যাট কনসালটেন্ট এক্সামকে ফোকাস করে। ভ্যাট কনসালটেন্ট এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট। তো ভ্যাট অ্যাক্ট নিয়ে আমার অলরেডি অনেকগুলো লেকচার আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন চাইলে, এবং কাস্টমস অ্যাক্ট নিয়ে ধারাবাহিকভাবে লেকচারগুলো যাচ্ছে। তো চলেন আমরা আজকে লেকচারে চলে যাই। তো আজকের লেকচারটা হচ্ছে কাস্টমস অ্যাক্টের থার্ড লেকচার। যারা আজকে কাস্টমস অ্যাক্ট নিয়ে প্রথম দেখতেছেন ভিডিও, তারা কাইন্ডলি আগের লেকচারগুলো দেখে নেবেন, না হলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকে তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বাসায় একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসতে পারে। তো আজকে প্রথম প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 অনুযায়ী আমদানি পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণের পদ্ধতি ও ধাপসমূহ বর্ণনা করুন। আমরা আগের ক্লাসে আলোচনা করছি যে কোনো পণ্য ইম্পোর্ট করলে সেটার শুল্কায়নযোগ্য মূল্য বা ইংলিশে আমরা যেটা বলি অ্যাসেসমেন্ট ভ্যালু, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমার কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি সহ যে সকল ডিউটি আমরা পেমেন্ট করতে হয় সেগুলো সবগুলোই সেই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর নির্ধারিত হয় যে কত টাকা ডিউটি হবে। এই জন্যই অ্যাসেসমেন্ট ভ্যালুটা বের করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করার জন্য যে কাস্টমস আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু কীভাবে নির্ধারণ করবে, আপনি ইনভয়েসে যে ভ্যালুটা দেখাবেন সেটাই আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু হিসেবে কাস্টমস যে অ্যাকসেপ্ট করে নিবে এটা গ্যারান্টিড না। তো অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলি আসলে নিচে আলোচনা করা হচ্ছে আর কি। মোট 6টা পদ্ধতি আছে। তো প্রথম পদ্ধতি হচ্ছে ট্রানজ্যাকশন ভ্যালু। শুল্ক মূল্যায়ন আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ বিধিমালা 2000-এর বিধি 4 অনুসারে বিনিময় মূল্য বলতে উক্ত পণ্য বাবদ পরিশোধিত বা পরিশোধযোগ্য প্রকৃত মূল্যকে বোঝাবে। সো ইটস ভেরি সিম্পল যে ট্রানজ্যাকশন ভ্যালুটা হচ্ছে মেনলি আপনার ইনভয়েস ভ্যালু, যে ভ্যালুটাতে আপনি সেই পণ্যটা ইম্পোর্ট করছেন সেটাই হচ্ছে আপনার ট্রানজ্যাকশন ভ্যালু। তো সেটা হচ্ছে একটা পদ্ধতি হতে পারে, ট্রানজ্যাকশন ভ্যালু দিয়ে করতে পারে। সেকেন্ড হচ্ছে অভিন্ন পণ্যের অথবা আইডেন্টিক্যাল গুডস বিনিময় মূল্য। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 4 এর বিধান অনুসারে যদি কোনো আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব না হয়, তাহা হলে বিধি 5-এর অধীনে একই সময়ে বা 90 দিনের মধ্যে বাংলাদেশে আমদানিকৃত অভিন্ন পণ্যের বিনিময় মূল্য উক্ত আমদানিকৃত পণ্যের মূল্য হইবে। তবে অভিন্ন মূল্য একাধিক পাওয়া গেলে সর্বাপেক্ষা কম বিনিময় মূল্যের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করিতে হইবে। একই দেশ, একই রপ্তানিকারক, একই জাতীয় পণ্য, একই এইচএস কোডভুক্ত, একই মডেল ইত্যাদি সমজাতীয় পণ্য হইতে হইবে। প্রথম আমাদেরকে জানতে হবে যে আইডেন্টিক্যাল গুডস বা অভিন্ন পণ্য মানে কি। অভিন্ন পণ্য, দুটি পণ্য অভিন্ন তখনই হবে যখন সে দুটি পণ্যের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নাই। যেমন একটা স্যামসাং গ্যালাক্সি M31 মোবাইল এবং আরেকটা স্যামসাং গ্যালাক্সি M31 মোবাইল, দোনোটাই আনা হয়েছে সুইডেন থেকে, দোনোটাই এক্সপোর্ট করছে আপনার স্যামসাং থেকে আনা হয়েছে। সো এভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য যখন মিলবে দুটা পণ্যের মধ্যে একদম লাইন টু লাইন মিলতে হবে, তখন সে দুইটা পণ্য কী হবে? আইডেন্টিক্যাল বা অভিন্ন পণ্য। তো কাস্টমস এভাবে কম্পেয়ার করেও একটা পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই পণ্যটা আনছেন, এটা এক্স্যাক্টলি এই পণ্যটা গত 90 দিনের মধ্যে 90 দিনের ডাটা নিতে হবে, এর আগে ডাটা হলে হবে না। একই সময় বা 90 ডেজের মধ্যে
এই পণ্যটা আরও তো নিশ্চয়ই ইম্পোর্ট হয়েছে, এটা তো একটা মাত্র পণ্য বাংলাদেশে আসছে এরকম তো মানে হওয়াটা খুবই রেয়ার। তো এই পণ্য যে আরও ইম্পোর্ট হয়েছে, একই পণ্য একই দেশ থেকে, একই এইচএস কোড, একই মডেল, যদি আরও পণ্য উৎপাদন হয় সেগুলোর সাথে কম্পেয়ার করে এটার অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করতে পারে, তাহলে এটাকে বলা হয় কি মেথড? আইডেন্টিক্যাল গুডস মেথড। নেক্সট মেথড হচ্ছে সিমিলার গুডস মেথড। অভিন্ন পণ্য বা আইডেন্টিক্যাল গুডস আমরা যেটা পড়লাম সেটার সঙ্গে সিমিলার গুডসের ডিফারেন্সটা হচ্ছে, অভিন্ন পণ্যের ক্ষেত্রে আমি বলছিলাম যে দুটা পণ্য একেবারে সেম টু সেম হতে হবে। সিমিলার কখন হবে বা সমতুল্য, সেটা হচ্ছে একেবারে সেম টু সেম না কিন্তু দুইটা একই টাইপের পণ্য। যেমন একটা মোবাইল হচ্ছে স্যামসাং M31, আর একটা হচ্ছে সাপোজ স্যামসাং M30 বা M30s বা M31s। বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স প্রায় অলমোস্ট সেম, মডেল যদিও বা ডিফারেন্ট, দামে হয়তো বা একটু হেরফের আছে। সো এরকম সিমিলার গুডসের মানে অভিন্ন পণ্য যদি না পাওয়া যায়, তখন আমি সিমিলার গুডসের সঙ্গে কম্পেয়ার করেও কী করতে পারি, এরকম অ্যাসেসমেন্ট ভ্যালু আমি নির্ধারণ করতে পারি। তাহলে এটাও গেল। এরপর হচ্ছে আপনার অবরোহী মূল্য বা ডিডাকটিভ ভ্যালু। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 4, 5 ও 6 এর বিধান অনুসারে যদি কোনো আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ সম্ভব না হয়, তাহা হইলে শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 7 অনুযায়ী একই সময়ে আমদানিকৃত পণ্য অথবা অভিন্ন পণ্য অথবা সমতুল্য পণ্য যে অবস্থায় আমদানি করা হইয়াছে, সেই অবস্থায় ক্রেতা ও বিক্রেতা পারস্পরিক সম্পর্কযুক্ত নহেন, এরূপ ক্রেতার নিকট সর্বোচ্চ পরিমাণ যে একক মূল্যে বিক্রয় করা হইয়াছে, সে মূল্য হইতে কমিশন, মুনাফা, পরিবহন শুল্ক, কর, বীমা এবং অন্যান্য সাধারণ ব্যয় বাদ দিয়ে উক্ত আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। বেসিক্যালি যেটা সেটা হচ্ছে ডিডাকটিভ মেথডটাকে এরকম আমি আপনাকে বলি যে আপনি যে পণ্যটা ইম্পোর্ট করছেন সেটার সঙ্গে আপনি অভিন্ন পণ্যও পাচ্ছেন অথবা সিমিলার পণ্য পাচ্ছেন, মানে আইডেন্টিক্যাল পণ্য পাচ্ছেন অথবা সিমিলার পণ্য পাচ্ছেন। কিন্তু দেখেন, সিমিলার পণ্য ধরেন একটা মোবাইল আনলো, এখানে স্যামসাংয়ের মোবাইল আনলো ট্রান্সকম, তারা আনলো, এবং আমি এক্সাম্পলের খাতিরে ধরে নিচ্ছি যে স্যামসাংয়ের মোবাইলটা অন্য বাংলাদেশে অন্য একটা এক্স কোম্পানি বা ওয়াই কোম্পানিও স্যামসাংয়ের মোবাইল আনছে, সেম মোবাইল M31। তো এখন মানে এক্স কোম্পানির যে ইম্পোর্ট প্রাইস, ওখানে অনেকগুলো কস্ট ঢুকানো আছে, শুধুমাত্র ইম্পোর্ট ভ্যালুটা না, ওখানে আরও অনেকগুলো কস্ট আছে। সিমিলারলি স্যামসাংয়ের ইম্পোর্ট কস্টের মধ্যে অনেকগুলো কস্ট আছে। তো আমার তো অ্যাসেসমেন্ট ভ্যালু লাগবে, তো অ্যাসেসমেন্ট ভ্যালু বাদ দিতে হলে দুইটা কম্পেয়ার করতে হলে তো আমাকে অনেক কিছু ওই কস্ট যেগুলো ঢুকানো আছে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। দ্যাট মিনস ডিডাকটিভ ভ্যালু মানে কি, আপনি যে ভ্যালুটা আছে সেটা থেকে দেখেন এখানে লেখা আছে কমিশন, মুনাফা, পরিবহন, যদি এক্সট্রা কোনো শুল্ক, কর, বীমা এবং অন্যান্য যেসব সাধারণ ব্যয় আছে সেগুলো বাদ দিয়ে আপনি তখন একটা ভ্যালু, মানে আপনার যেটা অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন প্রাইস সেটা আনবেন, এবং তখন সেটা হবে কি অ্যাসেসমেন্ট ভ্যালু, যদি আপনি ডিডাকটিভ মেথডে কম্পেয়ার করেন। এবং এখানে কিন্তু একটা কথা আছে যে সর্বোচ্চ পরিমাণ যে মূল্য, মানে আপনি যাদের সঙ্গে কম্পেয়ার করতেছেন ওই কম্প্যারিজনগুলোর মধ্যে যেটা হাইয়েস্ট প্রাইস সেটা নিতে হবে, সেটা থেকে আপনি এই যে কমিশন, মুনাফা এগুলো সবগুলো বাদ দিবেন। বাদ দেওয়ার পর যেটা হবে সেটাই হবে আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু, যদি ডিডাকটিভ ভ্যালুতে কাস্টমস আপনার এটা কী করে অ্যাসেসমেন্ট ভ্যালুটা নির্ধারণ করে। কারণ অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করার ক্ষমতা কিন্তু কাস্টমসের, বেসিক্যালি কমিশনারের, উনি কিন্তু নির্ধারণ করবেন। উনি নির্ধারণ করার পর যদি আপনার পছন্দ না হয়, তো আপনি চাইলে ওনার কাছে মৌখিকভাবে আবেদন করতে পারেন, যদি তাও কোনো লাভ না হয় আপনি রিড করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে যে মানে পরবর্তী আপিলের কথা, আমরা যখন আপিল পড়বো তখন আমরা এগুলো পড়বো। তো একটু করে বললাম যে ইনিশিয়ালি কে নির্ধারণ করে অ্যাসেসমেন্ট ভ্যালু, কাস্টমস নির্ধারণ করে বা কমিশনার নির্ধারণ করেন যে এই পণ্যের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ভ্যালু এটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিডাকটিভ মেথডটা শেষ। এরপর আসেন হিসাবকৃত মূল্য বা কম্পিউটেড ভ্যালু। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 4, 5, এবং আমি আবারও সরি এই কনস্ট্রাকশন সাউন্ডের জন্য, এক্সট্রিমলি সরি, কিন্তু লেকচারটা আমাকে করতে হচ্ছে।
না হলে হয়তো পরে করা হবে না, এই জন্যই আমি করতেছি। আশা করি সাউন্ডটা ঠিক আছে, আমার ভয়েস শোনা যাচ্ছে। তো হিসাবকৃত মূল্য বা কম্পিউটেড ভ্যালু, শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 4, 5, 6 ও 7-এর বিধান অনুসারে যদি কোনো আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব না হয়, তাহা হইলে বিধি 8 অনুযায়ী আমদানিকৃত পণ্যের উৎপাদন ব্যয় অথবা উৎপাদনের উপকরণ মূল্য এবং উক্ত পণ্য প্রস্তুতে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ ব্যয়, মুনাফার পরিমাণ ও সাধারণ ব্যয়ের সমপরিমাণ এবং অন্যান্য ব্যয়ের সমষ্টি হচ্ছে যে আপনার উক্ত পণ্যের হিসাবকৃত মূল্য বলিয়া অভিহিত হইবে। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি কোনো সরাসরি ট্রানজ্যাকশন ভ্যালু পাচ্ছেন না, উপরের মেথডগুলো হচ্ছে না, তখন আপনাকে কী করতে পারেন, আপনি কম্পিউটেড মেথডে যেতে পারেন। সেটা হচ্ছে যে আপনার কাছে আসলে ফাইনাল যে পণ্য আছে সেটার দাম নাই, মানে সাপোজ আমাদের ফাইনাল পণ্য কি, মোবাইল, একটা মোবাইলের দাম নাই, আপনার কাছে উপকরণ সবগুলোর মানে দাম আছে, ঠিক আছে? উপকরণগুলো অ্যাসেম্বল করে তারপর প্রসেস করেই তো আমি এই মোবাইলটা বানিয়েছি। তো তখন তাইলে এই উপকরণগুলোর মূল্য, এই উপকরণগুলো অ্যাসেম্বল করতে যে পরিমাণ খরচ আছে সেটা, প্রসেসিং কস্ট, সকল ধরনের কস্ট যোগ করলেই কিন্তু এই উপকরণটার মূল্য বের হবে। এভাবেই তাহলে এটাকে বলা হয় কম্পিউটেড মেথড, যে উপকরণ মূল্যের সঙ্গে সকল ধরনের প্রসেসিং কস্ট যা আছে, অ্যাসেম্বলি কস্ট সব যোগ করে ফাইনাল যে প্রোডাক্ট প্রাইস সেটা বের করার, এভাবে অ্যাসেসমেন্ট ভ্যালু যদি বের করা হয় সেটাকে বলা হবে কি, কম্পিউটেড ভ্যালু, ঠিক আছে? এবং এই কাজটাও কিন্তু কাস্টমস করবে, মানে তারা সাপোজ আপনি একটা ফাইনাল প্রোডাক্ট নিয়ে আসছেন, মোবাইল M31, তাদের কাছে এটার প্রাইস মনে হচ্ছে না, এটা আপনি যে প্রাইস দেখাইছেন $100, ফর এক্সাম্পল আপনি দেখাইছেন $100, ওরা বলতেছে না, এটার প্রাইস তো হওয়ার কথা $200। কেন? ওরা কম্পিউটার মেথডে গেল যে একটা মোবাইল M31 বানাতে কী কী লাগে সব যোগ করে ওটার সঙ্গে যোগ করলো কত পার্সেন্ট প্রফিট করতে পারে, প্রফিট পার্সেন্টেজ যোগ করলো, সব যোগ করে দেখা যাচ্ছে যে ওরা দেখাই দিল যে এটার পণ্য, মানে অ্যাকচুয়ালি একটা M31-এর পণ্য হওয়া উচিত $200, তা আপনি $200 উপর এখন ডিউটি দেন। সো এভাবে যদি করে সেটাকে বলা হয় কি, কম্পিউটেড ভ্যালু বা হিসাবকৃত মূল্য। অ্যান্ড লাস্ট মেথড হচ্ছে ফলব্যাক মেথড বা অন্যান্য পদ্ধতি। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 4, 5, 6, 7 ও 8-এর বিধান অনুসারে যদি কোনো আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব না হয়, তাহা হইলে বিধি 9 অনুযায়ী মূল্য সংক্রান্ত প্রকাশনা অথবা খ্যাতিমান প্রকাশকের মূল্য তালিকা অথবা ইন্টারনেটের সাহায্যে অথবা শুল্ক কর্তৃপক্ষের রক্ষিত মূল্য তালিকা হতে আমদানিকৃত পণ্যের মূল্য অনুসারে নির্ধারিত মূল্য। সো ইট ইজ বেসিক্যালি উপরের কোনো মেথডে না করে কাস্টমস চাইলে যে কোনো রিসার্চ অথবা কোনো প্রকাশনা অথবা কাস্টমসের নিজস্ব অ্যানালাইসিস মতে সে একটা ভ্যালু দিতেই পারে, এবং এটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়। কাস্টমস কিন্তু তার নিজস্ব অ্যানালাইসিস অনুযায়ী একটা ভ্যালু দিয়ে দেয় যে আপনি এটার উপর ডিউটি পেমেন্ট করেন। এই মেথডগুলো অনুযায়ী ইউজুয়ালি আমার কী হয়, অ্যাসেসমেন্ট ভ্যালু বের করা হয়। যে সবার প্রথমে আমি বলছিলাম কি, ট্রানজ্যাকশন ভ্যালু, যেটা হচ্ছে আমার ইনভয়েসে যে ভ্যালুটা থাকে, এবং ওইটা যদি অ্যাকসেপ্টেবল না হয়, যেটা মোস্ট অফ দ্য কেসে সেটা অ্যাকসেপ্টেবল হয় না, অনেক ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং হতে পারে, অনেক ক্ষেত্রে আসলে কাস্টমস প্রপার ভ্যালু অ্যালাউ করে না। প্র্যাকটিক্যাল কথা যদি আমি বলি, প্রপার ভ্যালুই দেওয়া আছে কিন্তু তাও অ্যাকসেপ্টেবল না কোনো কারণে, তো তখন এইসব মেথড ফলো করতে পারে, এবং সবার শেষে কি অন্যান্য পদ্ধতি কাস্টমস চাইলে নিজের অ্যানালাইসিস অনুযায়ী কি একটা ভ্যালু দিতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেলে এই প্রশ্ন। নেক্সট আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে নর্মাল ভ্যালু বা স্বাভাবিক মূল্য বলতে কী বোঝায়, ধারা উল্লেখ সহ লিখুন। এখানে ধারা এবং যা আছে আপনারা পড়ে নিন। সেটা বেসিক্যালি এটার ডেফিনেশনটা হচ্ছে, যারা আপনারা ট্যাক্স পড়ছেন বা ভ্যাট পড়ছেন তারা জানেন একটা কথা, ফেয়ার মার্কেট ভ্যালু। ফেয়ার মার্কেট ভ্যালু কাকে বলে? ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো সম্পর্ক নেই, ক্রেতাও স্বাধীন, বিক্রেতাও স্বাধীন, এবং যে মার্কেট আছে সে মার্কেটটা হচ্ছে একটা স্বাভাবিক মার্কেট, কোনো অস্বাভাবিক মার্কেট না। এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে স্বাধীন অবস্থায় একটা স্বাভাবিক মার্কেটে একটা পণ্য যে দামে স্বাভাবিকভাবে বিক্রি হয় সেটাকে বলা হয় ফেয়ার মার্কেট ভ্যালু বা নর্মাল ভ্যালু বা স্বাভাবিক মূল্য। মানে ক্রেতাও বিক্রেতার উপর নির্ভরশীল না কোনো কারণে, বিক্রেতাও ক্রেতার উপর নির্ভরশীল না, ক্রেতা ও বিক্রেতার মধ্যে আপনার স্বাভাবিক সম্পর্কে, এবং মার্কেটটা হচ্ছে ওপেন মার্কেট,
মার্কেটে কোনো ধরনের আউটসাইড ইনফ্লুয়েন্স নাই, এই অবস্থায় একটা যে ট্রানজ্যাকশনের যে ভ্যালু হয় সেটাকে বলা হয় স্বাভাবিক মূল্য বা ফেয়ার মার্কেট ভ্যালু। এটা কেন দরকার? এটা দরকার এই জন্য যে উপরে যে মেথডগুলো বললাম, মেথডগুলো কখন আসে? প্রথমে তো ট্রানজ্যাকশন ভ্যালু মেথড আসে, যে আমার ইনভয়েসে কয় টাকা আছে। তো ইনভয়েসে কয় টাকা আসে ওইটার সঙ্গে কিন্তু প্রথমে ফেয়ার মার্কেট ভ্যালুকে কম্পেয়ার করা হয়। যে সাপোজ আপনি একটা মোবাইল আনলেন, ইনভয়েসে দেখাচ্ছেন আপনি $100 মোবাইলের দাম। তো কাস্টমস দেখতেছে যে না, মোবাইল এগুলা মার্কেটে, ইউজুয়াল মার্কেটে, স্বাভাবিক মার্কেটে $200 করে বিক্রি হচ্ছে। তো তাহলে ফার্স্টেই কিন্তু কাস্টমস এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে ফার্স্টেই কিন্তু স্বাভাবিক ভ্যালু বা ফেয়ার মার্কেট ভ্যালু কিন্তু দরকার কম্পেয়ার করার জন্য। এরপর আমি মেথডে যাব যে আমি কোন মেথডে এটার অ্যাসেসমেন্ট ভ্যালু বের করব, কিন্তু ফার্স্টেই কিন্তু আমার কি দরকার? ফেয়ার মার্কেট ভ্যালুটা দরকার। তো এই জন্যে আমি ফেয়ার মার্কেট ভ্যালুটার ডেফিনেশন পড়ালাম। তো নেক্সট টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকের লেকচার একটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে লেকচারগুলো আগে দেওয়া হয়। আপনারা চাইলে সেখানে যোগ হতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।